আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 3-এর 5 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নিয়মে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শিখাবো তোমাদের কোষে দেখি 3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 5 নম্বর অঙ্কটা শেখাবো। 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যের তাদের আর কদিন চলবে হিসাব করি। দেখো এখানে বের করতে বলা হয়েছে দিন, তো দিনটাকে শেষে লিখতে হবে আর জোনটা কিন্তু প্রথমে লিখতে হবে। করে দেখাচ্ছি দেখো। প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। বের করতে বলা হয়েছে দিন, এদিকে লিখব দিন, আর প্রশ্ন দেওয়া আছে লোক, তো এখানে লিখতে পারি লোক, বা এখানে জোন লিখতে পারো। তো লিখবো দেখো 4000 লোকের 100 দিনের কিন্তু খাবার 190 দিনের খাবার মজুদ আছে। তো কি বলেছে প্রশ্নে আরও 30 দিন পর কিন্তু 30 দিন মানে 30 দিন কমে যাবে 160, 4000 মধ্যে 800 জন অন্যত্র চলে গেল, মানে তার আছে 3200। তো এখন দেখো এই বাকি লোকটার কদিন খাবার যাবে। এখানে দেখো লোক সংখ্যা কমে গেল আর নির্দিষ্ট খাবার আছে। লোক সংখ্যা কমলে তো দিন সংখ্যা বাড়বে, বেশি দিন খাবার চলবে এটা। তো লিখে নেব যে এখানে লোক সংখ্যা কমায় দিন সংখ্যা বাড়বে। তাই দেখো এদিক কমেছে আর এদিক বেড়েছে, তাই এটা হবে ব্যস্ত অনুপাত। তো লিখে নেব তাই লোক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত অনুপাত সম্পর্ক আছে। এবার দেখো এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব। তো ব্যস্ত অনুপাতে সাজাতে গেলে এইভাবে করতে হয়, প্রথমে উল্টাতে পারো কিংবা পরেরটা উল্টাতে পারো। তো দেখো আমি প্রথমে উল্টে নিচ্ছি। তো উপর লিখব 3200, প্রথমে লিখে দিলাম ইস-টু, তারপরে 4000, এগুলো অতীত দিয়ে করতে পারো। তারপর দেখো সমানুপাত, এটাকে উল্টাবো না, 160, আর ইস-টু প্রশ্ন চিহ্ন বা তোমরা ইস্টার চিহ্ন দিতে পারো। আমরা কি জানি প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়, তো এটা বের করতে হবে। তো লিখে নেব 3200 গুণিত, এখানে আমি প্রশ্ন চিহ্ন দিতে পারি বা তোমরা লিখতে পারো চতুর্থ পদ, সেটাও করলেও হবে। এবার দ্বিতীয় পদ তৃতীয় পদ লিখে নেব, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব দেখো এই প্রশ্ন চিহ্নের অ্যান্সারটা বের করবো। এখানে দিয়ে দিলাম প্রশ্ন চিহ্নটা, 4000 লিখে নেব গুণিত 160, আর এখানে হবে, এখানে একটা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে। এবার দেখো আমি একটি শূন্য কেটে দিলাম আর একটি শূন্য কেটে দিলাম। এখন দেখো 16 দুগুণে 32 হয়েছে, 2 পাচ্ছি, আর এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করে 200। কত পেলাম? 200।
অতএব লিখে নেব, অতএব অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে। এটা তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এরপরে দেখো 6 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হিসেব করে দেখি। এবং এটা কঠিন আছে, পরীক্ষা প্রচুর পড়ে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে আমি সমাধানটা করে নিচ্ছি। দেখো, একটি চেয়ার সমান 3টি ছাতা। এবার দেখো 2টি চেয়ার সমান 3 গুণিত 2 সমান 6টি ছাতা হবে, 6টি ছাতা। আর দেখো 2টি ছাতা ও 2টি চেয়ার সমান কত হবে। দেখো 2 যোগ 6, 2 যোগ 6 লিখতে হবে। এটা হচ্ছে সমান টি লিখে দেব, টি ছাতা, 8টি ছাতা, 8টি ছাতা। এখন এটাকে আমি সাজিয়ে নেব। অঙ্কের ভাষা সমস্যাটি হলো বা গণিতের ভাষা সমস্যাটি হলো, তো লিখে নেব অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো এখানে দেখব ছাতা, আর প্রশ্ন বের করতে বলেছে দাম, তো দামটা লিখবো এদিকে। তো দেখো 3টি ছাতা, এখানে লিখতে পারি টি, আর এখানে লিখতে পারি টাকা, দামটা। তো 3টি ছাতা দাম হবে 600 টাকা। তো 8টি ছাতা দাম কত হবে এটা বের করতে হবে। এবার দেখো আমি বের করে নেব যেটা কোন সম্পর্ক। এটা দেখো বেড়ে যাচ্ছে, ছাতার সংখ্যা বেড়ে যাচ্ছে, ছাতার সংখ্যা বাড়লে দামটাও বাড়বে। তো লিখে নেব এটা সরল সমানুপাতি। দেখো লিখব এখানে ছাতার সংখ্যা বাড়ায় দাম বাড়বে, তাই ছাতার সংখ্যা ও দাম সরল সমানুপাত, সরল সমানুপাতি। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব। তো অতএব সরল অনুপাতে হলে পরপর সাজিয়ে নিতে হবে। প্রথমে 3:8 সমানুপাত 600 প্রশ্ন চিহ্ন, বা তোমরা ইষ্ট চিহ্ন দিতে পারো। অতএব আমরা জানি প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়। তো দেখো প্রথম পদ 3 গুণিত চতুর্থ পদ প্রশ্ন চিহ্ন সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব এই প্রশ্ন চিহ্ন আনসারটা বের করবো। প্রশ্ন চিহ্ন দিলাম সমান 8 গুণিত 600, নিচে হবে 3। এটা কাটাকুটি করে নেব, এটা হচ্ছে 200, আর 200কে 8 দিয়ে গুণ করলে হবে 8 দুগুণে 16, 1600 টাকা। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। তো লিখে নেব অতএব 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম 1600 টাকা। এটাও তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর।
দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত নির্ণয় করি। আজ ষষ্ঠ শ্রেণীর ও উপস্থিত অনুপস্থিতির অনুপাত বের করি। দুটি অনুপাত সমান কিনা দেখি, চারটি সংখ্যা সমানুপাত আছে কিনা দেখি। তোমাদের এখানে কিন্তু নিজে থেকে কিন্তু উপস্থিত অনুপস্থিত সংখ্যা বসাতে হবে। আমি দেখো করে দেখাচ্ছি, মন দিয়ে বুঝো। লিখব আমার শ্রেণীতে উপস্থিত হয়েছে ৪৫ জন ও অনুপস্থিত হয়েছে ১৫ জন। এবার দেখো লিখব অতএব আমার শ্রেণীতে উপস্থিত ও অনুপস্থিতের অনুপাত সমান, তো দেখো ৪৫:১৫। এটাকে অনুপাতে প্রকাশ করলে হবে, মানে লঘিষ্ঠ আকারে পরিণত করলে হবে। দুটোকে দেখো ৩ দিয়ে ভাগ যাবে, ৩ 15 45 হয়, আর এটা হচ্ছে 15 × 15। আবার লিখবো, দেখো আবার, এটা হলো আমার, এবার লিখবো আবার ষষ্ঠ শ্রেণীতে উপস্থিত হয়েছে ৬০ জন এবং অনুপস্থিত হয়েছে ২০ জন। অতএব লিখে নেব যে অতএব ষষ্ঠ শ্রেণীতে উপস্থিত ও অনুপস্থিতের অনুপাত সমান ৬০:২০। এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে হবে। দেখো দুটোকে কিন্তু ২০ দিয়ে ভাগ যাচ্ছে, ৩ × ২০ = ৬০, আর এটা হচ্ছে ২০ × ১ = ২০। তো অতএব দেখো দুটোটি সমান পেয়ে যাচ্ছি, তো লিখে নেব অতএব দুটি শ্রেণীর উপস্থিত ও অনুপস্থিতের অনুপাত সমান। ঠিক আছে, এবার দেখো ৮ নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে বিভিন্ন রঙের ঘরের সংখ্যা গুণি ও নিচের প্রশ্নের উত্তর দিই। তো এগুলো গুনতে হবে, গুনে কিন্তু এগুলো সমাধান করতে হবে। প্রথমে দেখো লাল রং দেওয়া আছে এখানে, তো লাল, আর এখানে আছে নীল আছে, এখানে নীল, সবুজ, এভাবে কিন্তু অনেক রং আছে। এখানে প্রশ্ন দেওয়া আছে নিচে, এগুলো সমাধান করতে হবে। আমি পরপর সমাধান করে দেখাচ্ছি। দেখো প্রথমে বলা হয়েছে এ নম্বরে লাল ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত। তো দেখো
তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে। তো দেখো এবার তোমার প্রশ্নে মানে বইয়ে চিত্র তোমরা ফলো করবে। আমি এই নাম্বারটা সমাধান করছি। তো লাল ও নীল রঙের ঘরের অনুপাত সমান, তোমরা দেখো লাল ঘরগুলো গুনবে কতটা আছে, মোটে পাবে 27টা পাবে। ঠিক আছে, দেখো কোথায় কোথায় আছে দেখো এখানে আছে 1 2 3 4 5, মানে 3 5 15, আর এখানে দেখো 1 2 3, আর এখানে হচ্ছে মানে 3 থেকে 9, 15 নিয়ে 15 আর 6 হচ্ছে তোমার 15 আর 9 হচ্ছে 24, আর এখানে দেখো 3টি আছে 24 আর 3 হচ্ছে 27, আর নীল রঙ আছে 6টি। তো বসিয়ে নেব 27:6, এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে হবে, দুটোকে দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 9 27, এটা হচ্ছে 3 2 6, এটা হলো সুন্দর হবে। এবার দেখো বি নম্বর প্রশ্ন বলা হয়েছে বাদামি ও বেগুনি রঙের ঘরের সংখ্যার অনুপাত। তো লিখে নেব বাদামি ও বেগুনি রঙের ঘরের সংখ্যার অনুপাত সমান, দেখো তোমরা কিন্তু আবার গুনে নেবে, মোট পাবে তোমরা বাদামি 36টি ঘর আর বেগুনি রং পাবে 39টি। ঠিক আছে, তোমরা কিন্তু গুনে নেবে। দুটোকে দেখো আমি লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব, 3 12 36, 3 দিয়ে আছে এটা আছে 3 13 39, এটাও হলো সুন্দর হবে। এরপরে দেখো সি নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে লাল ও সবুজ রঙের ঘরের সংখ্যার অনুপাত কত। তো লিখে নেব লাল ও সবুজ রঙের ঘরের সংখ্যার অনুপাত সমান, তোমরা দেখবে লাল সংখ্যা কত পেয়েছিলাম, লাল পেয়েছিলাম 27টি, আবার 27 লিখে নেব। আর সবুজ দেখো সবুজটা গুনে নেব, সবুজটা কত আছে, সবুজটা 2 জায়গায় আছে, মানে 9টি করে আছে, 9 আর 9 হচ্ছে 18, এখানে আমি 18 বসিয়ে নেব। দুটোকে দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো দেখো এটা দুটোই 9 দিয়ে যাবে, 3 9 27 আর 9 2 18। এবার দেখো ডি নম্বর দেখো প্রশ্নে বলা হয়েছে বাদামি ও হলুদ রঙের ঘরের সংখ্যার অনুপাত। তো লিখে নেব বাদামি ও হলুদ রঙের ঘরের সংখ্যার অনুপাত সমান, তো দেখো বাদামি ঘর কত ছিল পেয়েছিলাম, দেখো 36 পেয়েছিলাম, 36 লিখে নেব = আর হলুদ ঘর দেখো, হলুদ ঘরটা খুঁজতে আমাকে, হলুদ ঘর একবার পাইনি, এটা তোমার হবে 24টি, তোমরা গুনে নেবে কিন্তু। ঠিক আছে, 2 জায়গায় আছে, গুনে নেবে। তো দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো দেখো দুটোকে 12 দিয়ে আছে, হ্যাঁ দুটো 12 দিয়ে যাবে, তো এটা হচ্ছে 3 12 36 আর এটা হচ্ছে 12 2 24, এটা হলো কিন্তু সুন্দর হবে। এবার দেখো ই নম্বর দেখো প্রশ্ন বলেছে কোন 4টি রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে। তো লিখে নেব, দেখো তোমরা একটু খেয়াল করো যে লাল সবুজ বাদামি ও হলুদ রঙের ঘরের সংখ্যা কিন্তু সমানুপাতে আছে প্রত্যেকটা। দেখো এই দেখো 3:2 আর 3:2 পেয়ে গেছি। তো লিখে নেব এখন লাল,
তারপরে কমা সবুজ কমা বাদামি ও হলুদ। রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 9 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি দেখি। এটা সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো তোমরা। প্রথমে দেখো লিখে নেব যে প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত সমান 2:5। ঠিক আছে। এবার দেখো লিখব যে দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত সমান 6:10। তো এখন দেখো এই অনুপাতগুলো দেখো, এটা তো লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে, এটা যাবে, এটা লঘিষ্ঠ আকারে পরিণত করে নিচ্ছি। এটা হবে 3 দুগুণে 6, এটা হচ্ছে 5 দুগুণে 10। এখনও দেখো এই অনুপাতগুলো সমান নয়, আর দেখেও বোঝা যাচ্ছে না যে কোনটা ছোট কোনটা বড়। ঠিক আছে। তো এখন কী করতে হবে দেখো, দুটোরই কিন্তু দেখো এই যে প্রথম পদটা সমান করতে হবে। প্রথম পদ এইভাবে সমান করতে হবে। দেখো যে এর প্রথম পদ দিয়ে এ দুটোকে গুণ করতে হবে, আর এর প্রথম পদ দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। তো 3 দিয়ে যদি দুটোই গুণ করি, এটা হবে 3 দুগুণে 6 3 5 15। বুঝতে পারলে? এবার দেখো এর প্রথম পদ 2 দিয়ে এটাকে গুণ করলে 3 দুগুণে 6 আর 2 দিয়ে এটা গুণ করলে 5 দুগুণে 10। এখন দেখো 6:15 আর 6:10, মানে 6-এর মধ্যে 15 আর 6-এর মধ্যে 10। এখন দেখে বোঝা যাচ্ছে যে কোনটি বেশি মিষ্টি। দেখো এখানে যে দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি হবে, কেননা দেখো যে 10 ভাগের মধ্যে কিন্তু 6 ভাগ সিরাপ আছে, আর এখানে দেখো 15 ভাগের মধ্যে 6 ভাগ সিরাপ আছে। তো এটা অবশ্যই বেশি মিষ্টি, তাই লিখে নেব যে অতএব দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। ঠিক আছে। এবার দেখো 10 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে জল জমে বরফ হলে আয়তনে 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তার থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি। করে দেখাচ্ছি। দেখো লিখে নেব যে জলের আয়তন 100 হলে, ঠিক আছে, যদি 100 হয় তো বরফের আয়তন বাড়ে সমান 10% বাড়বে। তো পার্সেন্ট মানে কি, নিচে 100। ঠিক আছে। দেখো তো প্রথমে 100 লিখে নেব, আর এর 10% বলে তো এর মানে গুণ চিহ্ন 10, আর পার্সেন্টের জন্য নিচে 100। তো দেখো এই 100 কেটে দিলাম, 10 দাঁড়াচ্ছে, মানে 10। অতএব দেখো লিখে নেব যে জলের আয়তন
জলের আয়তন ও বরফের আয়তনের অনুপাত সমান 100:110, মানে 10 বেড়ে যাবে। ঠিক আছে কি না, বরফের আয়তনটা 10 বেড়ে যাবে, সেই জন্য এখানে লিখতে পারি 100 যোগ 10ও লিখে দিতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে 100:110। দুটোকে আমি যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি, তো দেখো দুটো আমি 0 কেটে দিলাম, তো এখানে দাঁড়াচ্ছে 10, এখানে হচ্ছে 11। এবার দেখো 11 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত দেখি। এটা খুবই অঙ্ক সহজ আছে, করে দেখাচ্ছি। দেখো লিখে নেব যে আমার বয়স ও আমার বাবার বয়সের অনুপাত সমান, দেখো আমার ছিল 12 আর বাবার ছিল 42, দুটোকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করে নেবো, দুটো যাবে 6 দিয়ে, 6 দুগুণ এটা 12, এটা হচ্ছে 6 7 42। দেখো সহজে এটা হয়ে গেল। এবার দেখো 12 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি। খুবই সহজ আছে, দেখো আমি তো করে দেখাচ্ছি। তো লিখব যে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের অনুপাত সমান 2:5। তো এবার দেখো এটাকে এইভাবে করতে পারি যে অতএব উপর লিখব গল্পের বই আর নিচে লিখব পড়ার বই সমান, এটা দেখো গল্পের বই ছিল 2 আর নিচে হচ্ছে 5। দেখো প্রশ্ন কিন্তু দেওয়া আছে যে 4টি তোমার হচ্ছে গল্পের বই। তো দেখো যে 4টি হচ্ছে মানে 2 এর সাথে 2 গুণ করে 4 হয়েছে, তো 5-এর সাথে আমাকে 2 গুণ করতে হবে, আবার এর সাথে 2 গুণ করা হয়েছে বলে এর সাথে কিন্তু 2 গুণ করতে হবে। তো 5-এর সাথে যদি আমি 2 গুণ করি কত দাঁড়াবে 4, বা এখানে আছে 10, মানে 10টি। তো অতএব লিখে নেব যে অতএব প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই 10টি। ঠিক আছে, এবার দেখো 13 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসেব করি। আর কতগুলি জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে দেখি। এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করবে। দেখো এরকম অঙ্ক তোমাদের কিন্তু আমি শিখেছি। প্রথমে লিখে নেব জবা ও গাঁদা ফুলের অনুপাত সমান 3:4। তো এখন দেখো তোমার লিখতে পারো যে জবা ফুলের আনুপাতিক ভাগহার, গাঁদা ফুলের আনুপাতিক ভাগহার লিখতে পারো।
আমি লিখছি না, অঙ্কটা ছোটো করে দেখাচ্ছি। দেখো, তো মোট কিন্তু তোমার ফুল ছিল, মানে জবা গাঁদা ফুল মিলিয়ে 105টি। তো লিখতে পারি যে অতএব মোট ফুল সমান 105টি। তো লিখতে পারি যে 105টি ফুলের মধ্যে জবা আছে। তো দেখো 105 এর মানে গুণ চিহ্ন, আর জবা ফুলের আনুপাতিক ভাগারটা কী হতো দেখো, এটা জবা ফুলের সংখ্যা, মানে উপরে 3 আর নিচে হতো এই 3 আর 4 যোগ করে 7, মানে উপরে 3 আর নিচে হচ্ছে 7, মানে এটা হচ্ছে জবা ফুলের আনুপাতিক ভাগার এত অংশ। এটাতে আমি কাটাকুটি করে নেব। তো এটাকে এটা দিয়ে কাটাকুটি করলে হবে, তো দেখো 15 হবে, এখানে 15 বসিয়ে দিলাম, 3 15 45টি, এটা পেয়ে গেলাম। এবার দেখো লিখব যে 105টি ফুলের মধ্যে গাঁদা আছে। তো 105 গুণিত, এবার দেখো যে গাঁদা ফুলের আনুপাতিক ভাগাটা কত ছিল, মানে অংশটা, তো উপরে 4 নিচে হবে এই দুটো যোগ করে 7, আবার এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 15, আর 15কে 4 দিয়ে গুণ করে 4 15 60, এটা হচ্ছে টি। এটা সুন্দরভাবে বেড়ে গেল। কিন্তু প্রশ্নে আরও বলেছে যে আর কতগুলি জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে। কম আছে, দেখো কম তোমার আছে এটা জবা ফুলটা, তো আর কতটা দিলে সমান হতো, দেখো লিখব অতএব আর, দেখো 60 থেকে 45 এটা আমি বাদ দিয়ে দেবো, কত দাঁড়াচ্ছে 15টি জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। এবার দেখো 14 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে নিচের ঘরে ইচ্ছা মতো 5 ধরনের রং করি, 5 ধরনের রং থেকে 2 ধরনের রঙের ঘর সংখ্যার অনুপাত লিখি। ওই অনুপাতগুলি কোনগুলি গুরু অনুপাত, কোনগুলি লঘু অনুপাত ও কোনগুলি সমানুপাত লিখি। ওই অনুপাত থেকে যদি 4 ধরনের রং করা ঘরের সংখ্যা সমানুপাতে থাকে তাহলে তা লিখি। দেখো আমি প্রথমে ঘরে কিন্তু রং করে নিচ্ছি। তো ধরো প্রথমে লাল রং করে নিচ্ছি 6টি ঘর নিয়ে। এখান থেকে আমি শুরু করছি, 6টি ঘর, 3টি নিলাম আর 3 আর এদিকে 3, মানে মোট 6টি নিলাম। এটা হচ্ছে লাল রঙের ঘর, ঠিক আছে। তো এখানে আমি রং তো করছি না, তো এখানে লিখে নেব লাল। এবার দেখো হলুদ করে নিচ্ছি আমি, ধরো যে 4টি নিয়ে, তো এখানে ধরো আমি 4টি হলুদ করে নিচ্ছি, হলুদ আমি 4টি করে নিচ্ছি, এখানে লিখে দেবো হলুদ। এবার দেখো সবুজ ধরো আমি 4টি করে নিচ্ছি, তো এখানে আমি 4টি সবুজ করে নিচ্ছি, 4টি সবুজ। আর দেখো কমলা করে নিচ্ছি 3টি, কমলা 3টি করে নিচ্ছি, এখানে লিখে নেব কমলা। আর নীল করে নিচ্ছি, দেখো 21টি ঘর করে নেব। তো দেখো 1 2 3 4 5 6 7 এখানে আসছে, আর 7 হলো, আর এখানে 3টি ঘর আগাতে হবে, মানে এদিকে 3টি, মোটে হয়ে যাবে 21টি ঘর। এইভাবে করে দিলাম আমি, আর এখানে লিখে নেব নীল। এবার দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি, প্রশ্নে যেমন বলেছে।
তো দেখো প্রথমে এ নম্বর দিয়ে আমি সমাধান করব যে লাল ও হলুদ রং এর ঘরের অনুপাত সমান, দেখো লাল ঘর করেছিলাম 6টি আর হলুদ করেছিলাম 4টি, সমান এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। এর দেখো পুরো পদ, এটা পুরো পদ বলে, এটাকে বলা হয় উত্তর পদ। পুরো পদটি বড় তাই এটা হচ্ছে গুরু অনুপাত, লিখে নেব গুরু অনুপাত। এবার দেখো বি নম্বরে দেখো লিখব যে নীল ও কমলা রং এর ঘরের অনুপাত সমান, দেখো লিখব এখানে 21:6। এটাকে দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করলে দাঁড়াচ্ছে 7:2। তো দেখো এটার পুরো পদটি বড় হচ্ছে তাই এটা হয়ে যাবে গুরু অনুপাত, লিখে নেব গুরু অনুপাত। এবার দেখো সি নম্বর দ্বারা লিখব যে হলুদ ও সবুজ রং এর ঘরের অনুপাত সমান, প্রশ্ন বলেছে যে কোন দুটো সমান হচ্ছে সেটি করতে বলা হয়েছে। তো 4:4 সেই জন্য করেছি হলুদ আর সবুজ। তো এই দুটো দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করলে দাঁড়াচ্ছে 1:1। তো এখানে দেখো এটা কিন্তু দুটো কিন্তু সমানুপাত হচ্ছে, তো লিখে নেব এটা যে সমানুপাত, সামান্যপাত। এবার দেখো ডি নম্বরে লিখব যে হলুদ ও কমলা রং এর ঘরের অনুপাত সমান, দেখো হলুদ ছিল 4টি আর কমলা ছিল 6টি। কমলাটা আমি 3টি করেছি ভুল করে, তোমরা কিন্তু 6টি করে নেবে। তো দেখো এখানে আমি 6টি করে নিচ্ছি, এখানে করে দিলাম 6টি। এবার দেখো এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো দুটোকে দেখো 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। এটার দেখো যে পুরো পদটি ছোট হচ্ছে আর উত্তর পদটি বড় হচ্ছে তাই এটা হবে লঘু অনুপাত, লিখে নেব লঘু অনুপাত। ঠিক আছে, এবার দেখো ই নম্বর লিখব কমলা ও হলুদ রং এর ঘরের অনুপাত সমান, কমলা ছিল 6টি আর হলুদ ছিল 4টি ঘর। দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে হবে 3 দুগুণে 6 2 দুগুণে 4। এটা দেখো পুরো পদটি তোমার হচ্ছে বড় তাই এটা হবে গুরু অনুপাত, লিখে নেব গুরু অনুপাত। দেখো এই অঙ্কটাও আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম, অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।